দেখি তো কি অবস্থা আসছে। কি লাইভের শুরুতে অ্যাড চলে আসছে? আচ্ছা আচ্ছা। হ্যালো দাদুরা, কেমন আছো তোমরা? হ্যাঁ দাদুরা, কেমন আছো? লাইভে আসলাম তোমাদের সাথে। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সবাই ভালো আছো না? দাদার জন্য দোয়া করবা। হ্যাঁ, করোনা মহামারীতে সবাই একটু ভালো থাকবা। হ্যাঁ, এই সাকিব এটা আরেকটু নিচু করে দাও, এটা এখান থেকে। তোমরা ভালো আছো আশা করি। হ্যাঁ শোনো, বিসিএস এর জন্য তোমরা অনেকে প্রিপারেশন নিচ্ছ। বিসিএস, স্পেশালি বিসিএস 41তম বিসিএস এর জন্য। হ্যাঁ, অনেকে প্রিপারেশন নিচ্ছ, এইভাবে থাকবে। বিসিএসে তোমরা তো মনে রাখবা, বিসিএসে দুটো বিষয় মার্কস তোলার সাবজেক্ট, একটা হচ্ছে অঙ্ক আর একটা হচ্ছে বিজ্ঞান, তাই না? এবং বিজ্ঞানের একটা জিনিস নিয়ে তোমাদের আজকে পড়াবো। বিজ্ঞানের ইলেকট্রিসিটি তোমরা দেখেছো, একটু প্যারা লাগে তোমাদের কাছে, এটা একটু ভালো করে পড়বা, কারণ মার্কস ক্যারি করার সাবজেক্ট, এখানে মার্কস লিড নেওয়া যায়। হ্যাঁ, আর একটা কথা বলি, এই ইলেকট্রিসিটির একটা জিনিস আছে, নাম হচ্ছে ট্রান্সফরমার। ট্রান্সফরমার থেকে তোমার প্রচুর অনেক রকমের কোশ্চেন হয়। যেমন ধরো, এই দূর দূরান্ত বিদ্যুৎ প্রেরণের ক্ষেত্রে মানে ট্রান্সফরমারের ব্যবহার লেখো, তারপরে ট্রান্সফরমার কি, ট্রান্সফরমার কত প্রকার, তারপরে এই যে তড়িৎ আবেশকে কীভাবে ট্রান্সফরমারের কাজে লাগানো হয়, ঠিক আছে, এই ধরনের কোশ্চেন। তারপরে ট্রান্সফরমার থেকে তোমার কোথায় কোন ট্রান্সফরমার ব্যবহার করা হয়, লোকালিটিতে কোন ট্রান্সফরমার ব্যবহার করা হয়, তারপরে তোমার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কোন ট্রান্সফরমার ব্যবহার করা হয়, এ ধরনের কোশ্চেন থাকে। এরপরে ট্রান্সফরমার যে দুই প্রকার, একটা হচ্ছে উচ্চধাপী আর একটা হচ্ছে নিম্নধাপী। হ্যাঁ, এই পরীক্ষায় আসতে পারে ট্রান্সফরমারের গঠন লেখো। এখন যদি নর্মালি বলে যে ট্রান্সফরমারের গঠন লেখো, তাহলে তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো একটা ট্রান্সফরমারের গঠন দিয়ে দিবা, সেটা উচ্চধাপী হতে পারে, স্টেপ আপ কিংবা স্টেপ ডাউন, যে কোনো একটা। আর যদি উল্লেখ করে দেয়, তাহলে তোমাকে যেটা উল্লেখ করবে সেটাই দিতে হবে। তো মনে রাখবা, স্টেপ আপ বলো আর স্টেপ ডাউন বলো, সকল ট্রান্সফরমারের গঠনই কিন্তু সেম, শুধু কুণ্ডলী বা পাক সংখ্যার একটু হেরফের, সেটা আমি তোমাদের আজকে বলে দেবো। নর্মালি আমি একটা কোশ্চেন লিখেছি যে তড়িৎ উৎপাদন কেন্দ্রে যে ট্রান্সফরমার ব্যবহার করা হয় তার গঠন লেখো। মনে রাখবা, তড়িৎ উৎপাদন কেন্দ্রে স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করা হয়, মানে উচ্চধাপী ট্রান্সফরমার ব্যবহার করা হয়, আর লোকালিটিতে নিম্নধাপী ব্যবহার করা হয়। তো যাই হোক আর কি, এটা গঠনটা সবার ক্ষেত্রেই সেম। আমি এই গঠনটাকে তোমাদেরকে শেখাই। মনে রাখবা, ট্রান্সফরমারের গঠন ইটস ইম্পর্ট্যান্ট। এবং পরীক্ষা আসতে পারে, অবশ্যই রিটেনে আসতে পারে, এবং বেশি মার্কস থাকে, 3 মার্কস বা 4 মার্কস থাকতে পারে। এখানে তোমাকে সুন্দর করে লিখতে হবে। সাধারণত দেখা যায় যে কমার্শিয়াল বইগুলো থাকে, সেগুলোতে অতটা ভালো করে লেখা থাকে না, কিন্তু এই লেখাগুলো পড়ে তোমাকে নিজেকে আবার সুন্দর করে সাজিয়ে লিখে নিতে হবে। একটা কথা মনে রাখবা, বিজ্ঞানের কোশ্চেনের ক্ষেত্রে চিত্র ইজ এ ফ্যাক্ট। বিজ্ঞানের প্রশ্নের ক্ষেত্রে তোমাকে চিত্র মাস্ট ইউজ করতে হবে। যে কোনো কিছুর গঠন বললে চিত্র তো তোমাকে দিতেই হবে। তাহলে যখনই তোমার ট্রান্সফরমারের গঠন চাইবে, তখনই এখানে তুমি একটা কথা লিখে নিতে পারো যে তড়িৎ উৎপাদন কেন্দ্রে যে ট্রান্সফরমার ব্যবহার করা হয় তার গঠন নিম্নরূপ। অথবা তুমি নর্মালি জাস্ট এখানে একটা গঠন লিখবা, একটা পয়েন্ট দিবা, গঠন পয়েন্টটা দেওয়ার সাথে সাথেই প্রথমে কাজই হচ্ছে তোমার ছবি আঁকতে হবে। টিচার তোমার ছবিটা দেখবে, ছবিটার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি পাই তাহলে তোমার নাম্বার কমিয়ে দেবে। ছবিটা যদি সঠিক পাই, পরে তুমি বাংলায় কি লিখেছো সেটা টিচার মোটামুটি অবর্থ করে পরেই তোমাকে নাম্বারটা দিয়ে দেবে। তাহলে ট্রান্সফরমার একটা ছবি আঁকছি আমরা, খুব সহজ পদ্ধতিতে ছবি আঁকবা। তোমরা একটু ছবি আঁকাটা শিখে নাও। আচ্ছা, প্রথমে তুমি একটা বক্স দিবা, এরকম জাস্ট সাপোজ একটা ছোট একটা বক্স দিলাম, এই 4 কোণা একটা, ঠিক একই রকমের আরেকটা বক্স এখানে দিয়ে দাও। এটা তোমরা মোটা কালির যে পেন্সিল, সেই মোটা কালির পেন্সিল ইউজ করবে, HB2 এই টাইপের পেন্সিল ইউজ করতে হয়। একটা বক্স দিলাম, দেওয়ার পরে তুমি যেটা করবা, এটা একটা 3D শেপ দিয়ে দিবা, জাস্ট একটা ছোট্ট করে 3D শেপ, এটাকে একটা 3D শেপ দিয়ে দিবা। এই একটা বক্স হয়ে গেল। মূলত ট্রান্সফরমারের যে কোর থাকে সেই কোরটা আমি আঁকছি আর কি। এবার তুমি এখান থেকে একটা এভাবে দিবা, দেওয়ার পরে এগুলো পাত বানাচ্ছি। হ্যাঁ, 3টে পাত বানাই দাও, 3টে বা 4টে কোনো ব্যাপার না। মনে রাখবা, এখানে যদি মাঝখানে 2টো দাগ দাও, তাহলে বাইরে 3Dতেও তোমাকে 2টো দাগ দিতে হবে। এই যে একটা, 2টো, মোটামুটিভাবে আমি আঁকছি আর কি। এখানেও একটা, 2টো। এটা মোটামুটিভাবে দেখা যাচ্ছে যে ট্রান্সফরমারের একটা কোর হয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি একটা কোর হয়ে গেছে, এরকম থাকবে। তোমরা ছবি আরও সুন্দর করে দিবা। আমি প্রচুর লাইটের ভিতরে আছি, এটা আমার একটু চোখে হচ্ছে। আচ্ছা, যাই হোক, এরপরে এই যে কোর, এই কোরের এইগুলো হচ্ছে বাহু, যেগুলো আমরা একটু পরেই লিখবো, এই লম্বা লম্বা বাহু। এগুলো অনেকগুলো
চিকুন চিকুন পাত ইনসুলেটরের সাহায্যে তারের ট্রান্সফরমার, সেটাতে এই বাম দিকের কুণ্ডলিতে বেশি থাকে। আমার ফোন ঘন কুণ্ডলী দিচ্ছি, ঘন ঘন কুণ্ডলী দিচ্ছি এখানে, আর এখানে দিব পাতলা করে, এই যে ফাঁকা ফাঁকা। কারণ আমরা এমন একটা ট্রান্সফরমার তৈরি করছি যেটা উৎপাদন কেন্দ্রে ব্যবহার করা হয়, উৎপাদন কেন্দ্রে স্টেপ আপ ব্যবহার করা হয়। যেটা স্টেপ আপ সেটার বাম দিকে একটু কম দিবা, এটা প্রাইমারি বলা হয়, একটু পরে সব লিখবো। এই যে কুণ্ডলী এঁকেছো, এই কুণ্ডলীর তারের মাথা আছে না, তারের মাথা দুটো বেরিয়ে থাকবে। এখানে একটা কুণ্ডলীর তারের মাথা, এটাও তারের মাথাটা বেরিয়ে থাকবে। এই তারের মাথা দুটো তুমি উপরে তুলে দিবা, এখানে তুলে দিলা আর এখানে তুলে দিলা, দুটো তারের মাথা। এটা জাস্ট প্রতীকী অর্থে, কিন্তু অনেক তারের মাথা থাকে আর কি। এটা উপরে তুলে দিলা, এই ঠিক আছে। এবার এই পুরো যে জিনিসটা, এটা একটা ট্যাঙ্কের মধ্যে ডুবানো থাকে, একটা ট্যাঙ্ক, একটা বক্স আর কি মনে করো, একটা বক্স আমি একটা এঁকে দিলাম, ট্যাঙ্ক বা একটা বক্স এখানে এঁকে দিচ্ছি, ঠিক আছে। এই বক্সটা উপর দিকেও করে দিই, দিয়ে এইটার উপরে একটা 3D শেপ দিয়ে দেবো, এটার উপরে একটা এবার আরেকটা 3D শেপ দিয়ে দেবো তুমি। এই এখন এই যে তারের মাথাগুলো বের হয়েছে, দুটো তারের মাথা দেখাচ্ছে এখানে, আরও বের হয়, ইনফ্যাক্ট অনেক তারের মাথা বের হয়। আমরা প্রতীকী অর্থে দুটো তারের মাথা বের করছি। এই তারের মাথার উপরে একটা জিনিস থাকে এরকম, এটাকে বলা হয় বুশিং। এই তারের মাথা এরকম, এটা এর সাহায্যে বাইরের যে কারেন্টের লাইন, সেই কারেন্টের লাইনের সাহায্যে এগুলো যুক্ত থাকে। ঠিক একইভাবে এখানেও যে তারের মাথা বেরিয়ে আছে, সেখানেও এরকম বুশিং থাকে, বুশিং থাকে। এরকম বুশিং অনেকগুলো দেখতে পাওয়া যায়, আমরা জাস্ট দুটো দিচ্ছি আমাদের, যেহেতু এটা প্রতীকী অর্থে মূলনীতি প্রকাশ করার জন্য। আর এখানে এই তারের ভিতরে এই যে ট্যাঙ্কের ভিতরে মূলত তেল থাকে, এই তেলের একটা কনজারভেটর থাকে উপরে, একটা বেলনের মতো একটা এমন থাকে, এটা দিয়ে তুমি এটা এভাবে এঁকে দিবা। তুমি অবশ্যই পেন্সিল ইউজ করবা, যখন তুমি পেন্সিল ইউজ করবা তখন কী করবা, জায়গায় জায়গায় মুছতে পারবা, এই দিয়ে এইটুকু মুছে দিবা। এখান থেকে এইটার ভিতরে পাইপের সাহায্যে তেল এটাতে যাওয়া আসা করতে পারে, মেন ট্যাঙ্ক থেকে ওইটার উপরে তেল যাওয়া আসা করতে পারে। এই যে তোমার এটাকে বলে কনজারভেটর, মূলত এই কনজারভেটরের এখান দিয়ে আবার একটা জিনিস ঝোলানো থাকে, কনজারভেটর এখান দিয়ে আরেকটা ছোট্ট একটা জিনিস ঝোলানো থাকে, এটাকে বলা হয় ব্রিদার। হ্যাঁ, এই জিনিসটা ঝোলানো থাকবে, এটাকে বলা হয় ব্রিদার। এগুলোর কাজ সব বলছি, নাম এখন সব বলছি। এছাড়া এর উপরে এখানে একটা যন্ত্র থাকে, যন্ত্রটা মূলত জাস্ট এরকমভাবে থাকে, এটা এরকম একটা যন্ত্র থাকে, এরকম যন্ত্র থাকে, এটাকে বলা হয় বুখলস রিলে, খুবই ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্য ট্রান্সফরমার। এবং এখানে যে তেল ঢুকানোর জন্য ধরো এখানে একটা ছিদ্র থাকে, ছিদ্র থেকে একটা মুখ দেওয়া থাকে, পরিমাণ মতো খুলে তেল ঢুকানো যায়। আবার মনে করো তেলের পরিমাণ যখন পাল্টাবো, তেল বের করব, সেক্ষেত্রে এখানে একটা ছিদ্র থাকে, নাট দিয়ে আটকানো থাকে, পরিমাণ মতো এটা করা যায়। মোটামুটি ট্রান্সফরমারের মানে ইম্পর্ট্যান্ট পার্টগুলো তুমি এখানে করে ফেলেছো। এখন তোমার কাজ হবে এটাকে চিহ্নিত করা। এই যে চার কোণাটা দিয়েছি ভিতরে, সেটার নাম হচ্ছে কোর, আর এই সবার উপরে যেটা দিয়েছি এটার নাম হচ্ছে কনজারভেটর। তুমি লিখতে পারো কনজারভেটর। আরেকটা কথা বলি, এই যে ট্রান্সফরমারের যে ট্যাঙ্কটা, এই ট্যাঙ্কের পাশে দুই পাশে ছোট ছোট টিউব থাকে, যেমন এখান দিয়ে এমন একটা টিউব থাকবে, একটা না অনেকগুলো, কিন্তু আমরা প্রতীকী অর্থে একটা বা দুটো আঁকবো। এই টিউবের কাজ হচ্ছে জালিকা টাইপের। এই টিউবের মধ্যে কিন্তু ট্রান্সফরমারের ভিতরে যে তেল, সেটা টিউবের মধ্যে যাতায়াত করতে পারে, দুই পাশেই থাকে, এ পাশেও থাকবে। এখানেও মনে করো আমি এখানে দুটো টিউব আঁকাচ্ছি ডান দিকটাই, এরকম টিউব থাকে, ঠিক আছে। তোমরা এগুলো ট্রান্সফরমার দেখলে দেখতে পাবা। এই টিউবের মধ্যে কি হয়, মূলত তেলটা টিউবের মধ্যে যেতে পারে, এটা মূলত তেলটা ঠান্ডা করার জন্য। এসির পিছনে, এই ফ্রিজের পিছনে যেমন থাকে, সাইডে এমন থাকে। ট্রান্সফরমারের একটা ছবি আমি তোমাদেরকে দেখাবো একটু পরেই, বাইরের ছবি এই বোর্ডে, তোমরা একটু বুঝতে পারবা। তাহলে এটা হচ্ছে কনজারভেটর। আর এই যে জিনিসটা ঝুলে আছে, এটার নাম হচ্ছে ব্রিদার। হ্যাঁ, আমরা বাংলায় লিখি বয়রাফরা রশ্মি দয়াকার র, ব্রিদার। আর এইগুলো, এটাকে বলা হয় প্রাইমারি বুশিং, এটা হচ্ছে প্রাইমারি বুশিং। এই জিনিসগুলো চিহ্নিত করতে হবে। আর এই ঢাকনাটার নাম বলতে হবে না, এটা ইম্পর্ট্যান্ট। এটাকে বলা হয় বুখলজ রিলে, বুখলজ বয়সু খকার ল, এই বুখলজ রিলে। এটা একটা ইম্পর্ট্যান্ট পার্ট ট্রান্সফরমারে। তোমাকে ট্রান্সফরমার যদি পরীক্ষা আসে, তোমাকে এই পার্টটা দিতেই হবে। আর এই যেটা আছে, এটা হচ্ছে তোমার সেকেন্ডারি বুশিং, সেকেন্ডারি বুশিং।
এখনই মুখস্থ হয়ে যাবে, তোমরা কষ্ট করে যদি একটু থাকো আমার সাথে। আর এই যে পুরো ভিতরের জিনিসটা, এটা হচ্ছে কোর, এটাকে বলা হয় কোর। আর কোরের এই একটা বাহু, এই একটা বাহু, এই বাহুতে যে কুণ্ডলীগুলো থাকে সেটাকে বলা হয় প্রাইমারি কুণ্ডলী। প্রাইমারি কুণ্ডলী, প্রাইমারি কুণ্ডলী। আর এই বাহুতে যেটা, এটাকে আমরা বলি সেকেন্ডারি কুণ্ডলী। হ্যাঁ, সেকেন্ডারি কুণ্ডলী, ঠিক আছে। আর এই যে জিনিসগুলো, এটা এটা এর ভিতরে থাকবে তেল, এর ভিতরে আমরা লিখব থাকবে তেল, তেলের একটা নাম আছে। আর এইগুলো হচ্ছে শীতলীকরণ টিউব, শীতলীকরণ টিউব, শীতলীকরণ টিউব। ব্যাস, এই ছবিটা যখন তুমি সুন্দর করে করবা তখনই তুমি মনে করতে পারো যে তোমার ট্রান্সফরমারের জন্য মার্কস তুমি পেয়ে গেলা। চিত্রটা টিচার ভালো করে দেখবে এবং চিত্রের জিনিসগুলো দেখবে। এখন তোমাকে যেটা করতে হবে, যে গঠনে এই যে জিনিসগুলো থাকে সেটা তুমি প্রথমে লিখবা। লেখার পরে প্রত্যেকটা জিনিসের সম্পর্কে 2-1 লাইন করে বর্ণনা দিয়ে দিবা, কোন কোন জিনিস কী দিয়ে তৈরি বা এর কাজ কী, এরকম 2-1 লাইন বর্ণনা দিয়ে দিলে তোমার শেষ। তাহলে আমরা এখানে লিখবো যে ট্রান্সফরমারের প্রধান অংশগুলি হলো, আমরা লিখব ট্রান্সফরমারের প্রধান অংশগুলি হলো হলো আমি নাম্বারিং করে দিতে পারি। 1 নাম্বার হচ্ছে কি, প্রথমে দিবা কোর, কোর। আচ্ছা, 2 নাম্বার কি, 2 নাম্বার হচ্ছে কুণ্ডলী, কুণ্ডলী। 3 নাম্বার হচ্ছে এই যে ট্যাঙ্ক, ট্যাঙ্ক, ট্যাঙ্ক। 4 নাম্বার হচ্ছে তেল। 5 নাম্বার হচ্ছে বুশিং, ওই যে বুশিং দিয়েছি। 6 নাম্বার হচ্ছে কনজারভেটর, কনজারভেটর। 7 হচ্ছে ব্রিদার, 7 হচ্ছে ব্রিদার। 8 কি, 8 নাম্বার তুমি টিউব, টিউব এরকম। দেখো যদি বাদ যায় এটা ব্যাপার না, এই হচ্ছে কথা। আচ্ছা, এখন এই যে জিনিসগুলো দিলা তোমার তো অলরেডি মুখস্থ হয়ে গেছে। দেখো সাধারণত বইতে এত যন্ত্র দেওয়া থাকে না, বাজারে যে কমার্শিয়াল বইগুলো আছে সেই সমস্ত কমার্শিয়াল বইগুলোতে কিন্তু এত যন্ত্র দেওয়া থাকে না। বাট তোমাকে এগুলো দিতে হবে, কারণ তোমাকে মার্কস পেতে হবে। বিসিএস রিটেন পরীক্ষায় মার্কস ক্যারি করতে হয়। সবাই কোশ্চেনের আনসার হয়তো লিখবে, কিন্তু সবার মার্কসটা তোমার সাথে মিলবে না। সেজন্য তোমাকে যখনই তুমি এই যন্ত্রগুলোর নাম লিখবে তখনই টিচার পড়ার সাথে সাথে তোমার পরেই সন্তুষ্ট হয়ে যাবে। জাস্ট লেখার পরে এইগুলোর বর্ণনা নিচে দিবা। এটা লেখার পরে নিচে জাস্ট ছোটো ছোটো 2-1 লাইনের বর্ণনা দিবা। তোমার এখনই মুখস্থ হয়ে যাবে, যারা ক্লাস করছো তাদের এখনই মুখস্থ হয়ে যাবে আল্লাহর রহমতে। তাহলে শুরুতে আমরা করব কোর। প্রথমে আমি বর্ণনা দেব কোর। কোরটা কি দিয়ে তৈরি শুধু এটা লিখবা। কোর হচ্ছে তোমার সিলিকন স্টিল, এটা কাঁচা লোহা বলা যেতে পারে। সিলিকন স্টিলের অনেকগুলো পাতলা পাতলা বা চিকুন চিকুন পাত, চিকুন চিকুন পাত। এটা একটা কুপরিবাহী পদার্থ, অর্থাৎ ইনসুলেটর। ইনসুলেটরের মাধ্যমে জয়েন্ট করে জোড়া লাগিয়ে কোর তৈরি করা হয়। শুধু এতটুকু লিখবা, ঠিক আছে। অনেকগুলো সিলিকন স্টিল এর পাতলা পাতলা পাত ইনসুলেটরের সাহায্যে জোড়া লাগিয়ে কোর তৈরি করা হয়। কোর সম্পর্কে একটা সেন্টেন্স লিখলাম। এবার লিখব এই কোরের 2টো বাহু থাকে, সেটাও লিখে দেবো। কোরের 2টো বাহু থাকে, এই যে বাহুতে আমি বিদ্যুৎ দিই সেটাকে বলা হয় অন্তগামী বাহু, আর যে বাহু থেকে বিদ্যুৎ বের হয় সেটাকে বলা হয় বহির্গামী বাহু। তাহলে এই অন্তগামীটার নাম হচ্ছে প্রাইমারি বাহু, আর যেটা বের হয় সেটা হচ্ছে সেকেন্ডারি বাহু। এটা লিখে ফেলি। কোরের 2টি বাহু থাকে, কোরের 2টি বাহু থাকে। এবার লেখো যে বাহুতে অন্তগামী প্রবাহ দেয়া হয়, অন্তগামী প্রবাহ দেওয়া হয় তাকে প্রাইমারি বাহু, এবং যেটাতে প্রবাহ নির্গত হয় তাকে সেকেন্ডারি বাহু বলে। এবং যেটা হতে প্রবাহ নির্গত হয়, তাকে নিচে দেখা যাচ্ছে, যেটা হতে প্রবাহ নির্গত হয় তাকে সেকেন্ডারি বাহু
সেকেন্ডারি বাহু বলে। আমি একটু আবার পড়ে শোনাচ্ছি। তাহলে কোর সম্পর্কে আমরা জাস্ট দুটো সেন্টেন্স এখনই মুখস্থ করে ফেলো। একটা হচ্ছে যে কোর কিভাবে তৈরি করা হয়, অনেকগুলো সিলিকন স্টিল এর পাতলা পাত ইনসুলেটারের সাহায্যে জোড়া লাগিয়ে কোর তৈরি করা হয়, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, কোরের দুটো বাহু থাকে। দ্বিতীয় কথা, যে বাহুতে অন্তগামী বিদ্যুৎ দেওয়া হয় সেটাকে আমরা প্রাইমারি বাহু বলি, আর যে বাহু থেকে বিদ্যুৎ নির্গত হয় সেটাকে আমরা বলি সেকেন্ডারি বাহু। ওকে, মুখস্থ হয়েছে সবার? মুখস্থ হয়েছে? থ্যাংক ইউ সো মাচ। জাস্ট এতটুকু লিখবা, হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা কোরের পরে বর্ণনা দেবো কি? কোরের পরে দিবা উইন্ডিং। উইন্ডিং মানে হলো কুণ্ডলী। সেকেন্ড বর্ণনা হচ্ছে কুণ্ডলী। কুণ্ডলী দেখতেই পাচ্ছ, দুই ধরনের কুণ্ডলী আছে, প্রাইমারি কুণ্ডলী, সেকেন্ডারি কুণ্ডলী। এই যে কুণ্ডলীটা কি দিয়ে তৈরি? এটা তার দিয়ে তৈরি, কিন্তু তারটা কিভাবে? তারটা হচ্ছে কপারের তার বা তামার তার, কিন্তু সেটা আবার ইনসুলেটেড করা থাকে। কিভাবে? লেমিনেটেড করে। তাহলে আমরা বলবো যে লেমিনেটেড সুপার কপারের তার দ্বারা কুণ্ডলী তৈরি করা হয়। ঠিক আছে, আমরা লিখবো যে কোরের বাহুতে লেমিনেটেড। সবার লেখার থেকে তোমার লেখাটা একটু ভিন্ন হতে হবে। মনে রাখবা, সবার যা লেখা তার থেকে তোমার লেখাটা ভিন্ন হতে হবে, তবেই তোমার মার্কসটা লিড আসবে। হ্যাঁ, কোরের বাহুতে লেমিনেটেড সুপার এনামেল কপার। লেমিনেটেড সুপার এনামেল কপারের তার পেঁচিয়ে কুণ্ডলী তৈরি করা হয়। এইবার এখানে একটা কথা তোমাকে জানতে হবে, এই কুণ্ডলীর পাক সংখ্যার হেরফের আছে। এই প্রাইমারি কুণ্ডলীতে যদি পাক কম থাকে তাহলে সেটা হচ্ছে, মনে রাখবা, প্রাইমারি কুণ্ডলীতে পাক কম থাকা মানে সেটা হচ্ছে উচ্চধাপী ট্রান্সফরমার। তুমি লিখে দিবা, উচ্চধাপী ট্রান্সফরমারের ক্ষেত্রে প্রাইমারিতে পাক কম থাকে, সেকেন্ডারিতে বেশি থাকে। আবার নিম্নধাপীর ক্ষেত্রে প্রাইমারিতে পাক বেশি, সেকেন্ডারিতে কম থাকে। এখানে যদি নর্মালি কোনো একটা ট্রান্সফরমারের কথা বলে তাহলে তোমার উল্লেখ করতে হবে না, বাট পরীক্ষায় যদি স্পেসিফিক উল্লেখ করে দেয় তখন তুমি এই কথাটা লিখে দিবা। ঠিক আছে, এটা আমি আর লিখছি না, তুমি লিখে দিবা। জাস্ট এতটুকুই কুণ্ডলী সম্পর্কে বর্ণনা শেষ। কুণ্ডলীর পরে আমরা সিরিয়াল ব্রেক করে লিখলেও সমস্যা নেই, আমরা লিখব ট্যাঙ্ক। ট্যাঙ্কটা হচ্ছে পুরো বক্সটা। দেখো, সেটা হচ্ছে এরকম যে এই কোর সহ কুণ্ডলীটা একটি ট্যাঙ্কের মধ্যে আটকানো থাকে। শুধু এতটুকুই লিখব, কোর সহ কুণ্ডলীকে একটি ট্যাঙ্কের মধ্যে রাখা হয়। ব্যাস, ছোট ছোট বর্ণনা দিবা, টিচার খুশি হবে। ঠিক আছে, কোর সহ কুণ্ডলীকে একটি ট্যাঙ্কের মধ্যে রাখা হয়। তাহলে ট্যাঙ্কের বর্ণনা শেষ। আমি আবার বলছি, কোর সহ কুণ্ডলীকে একটি ট্যাঙ্কের মধ্যে রাখা হয়। এবার আমরা দিব তেল। এটা তেল আগে পয়েন্ট লিখবো, তেল লিখতে হবে যে ট্যাঙ্ক তেল দ্বারা পরিপূর্ণ থাকে। সেই তেলটা কি? তেলটা হচ্ছে পলিডাইমিথাইল সিলিকোক্সেন। তেলের নামটা তোমাকে লিখতে হবে। ঠিক আছে, এখানে লিখবা যে ট্যাঙ্কটি পলিডাইমিথাইল সিলিকোক্সেন নামক তেল দ্বারা। এটা কিন্তু এইগুলো কিন্তু বইতে, কমার্শিয়াল বইতে থাকে না, বা সবাই এগুলো লেখে না। তোমার লেখাটা একটু ভিন্ন হতে হবে, তাই তোমাকে নামগুলো লিখতে হবে। হ্যাঁ, ট্যাঙ্কটি পলিডাইমিথাইল সিলিকোক্সেন নামক তেল দ্বারা পূর্ণ করা থাকে। এই তেলের কাজটা একটু লিখে দিবা। এই তেলটা মূলত তড়িৎ কুপরিবাহী হয়, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে থার্মাল গার্ড হিসেবে কাজ করে। থার্মাল গার্ড মানে কি? ট্রান্সফরমার যন্ত্রটা হয়তো তোমার গরম হয়ে যেতে পারে, সেটাকে ঠান্ডা করার জন্য এই তেল। ঠিক আছে, তাহলে লিখবো যে এই তেল তড়িৎ কুপরিবাহী এবং ইহা থার্মাল গার্ড হিসাবে কাজ করে। ঠিক আছে, আমি আবার বলছি, ট্যাঙ্কটি পলিডাইমিথাইল সিলিকোক্সেন নামক তেল দ্বারা পূর্ণ করা থাকে। এই তেল তড়িৎ কুপরিবাহী হয় এবং এটা কাজ কি? থার্মাল গার্ড হিসেবে কাজ করে। ঠিক আছে, তেল না থাকলে ট্রান্সফরমার চলবে না। ঠিক আছে, তেলের নামটা একটু মনে রাখবা,
ঠিক আছে, এগুলো পিলিতেও চলে আসতে পারে যে ট্রান্সফরমারের তেল কী তেল ব্যবহার করা হয়, এই হচ্ছে কথা। আচ্ছা, তেলের পরে যে জিনিসগুলোর নাম বলেছি সেগুলো উল্টোপাল্টা হলেও সমস্যা নেই, আগে পিছিয়ে হলেও সমস্যা নেই, একটু একটু বর্ণনা দিয়ে দেবো। এবার তেলের পরে আমি বলছি এই যে বুশিং, ঘোলা কি এখানে তো ক্লিয়ার আছে। আচ্ছা, বুশিং একটু ঘোলা হচ্ছে, একটু লাইভের সমস্যা হচ্ছে। আচ্ছা, আমরা একটু ওয়েট করি প্লিজ, লাইভটা একটু প্রবলেম হয়ে গেল, একটু নেটের প্রবলেম হচ্ছে হয়তো। জাস্ট উই আর ওয়েটিং ফর সাম টাইমস। ক্লিয়ার হলে তোমরা কেউ একটু কমেন্ট করো তো। আর এটা এই যারা দেখছো তারা দেখা শেষ হয়ে গেলে এটা একটু শেয়ার করো টাইম লাইনে, কেমন? ক্লিয়ার কি হচ্ছে? হ্যাঁ, ঝাপসা দেখাচ্ছে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, জানবির রহমান আমি দেখতে পাচ্ছি ঝাপসা হচ্ছে, এটা আমরা চেষ্টা করছি ক্লিয়ার দেখে, একটু ওয়েট করি। নেট ঠিক হলে ঠিক হবে, এটা অবশ্য আমাদের নিজেদের হাতে না, এটা নেট ঠিক হলে ঠিক হবে, এই আর কি কথা। এই যে ক্লিয়ার হচ্ছে, ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, এটা অবশ্য আমাদের নিজেদের হাতে না, নেট ঠিক হলে ঠিক হবে। আমরা জাস্ট একটু ওয়েট করি, এটাই আমরা করতে পারি, আর কিছু পারি না। জাস্ট আমরা একটু ওয়েট করি, একটু ওয়েট করি। ক্লিয়ার হলে দুই একজন একটু কমেন্ট করবা। অনলাইনে ক্লাস নিতে গেলে একটু এরকম নেট এরকম মাঝে মাঝে প্রবলেম করে। ক্লিয়ার হলে একজন দুজন একটু কমেন্ট করতে পারবা। এই আর একটু তোমরা যদি পারো তাহলে তোমাদের একটু লাইভটা শেয়ার করো, তাহলে দাদার একটু পরিচিতি আসবে আর কি। হ্যাঁ, ক্লিয়ার হলে দু একজন কমেন্ট করো। দেখো তো ক্লিয়ার আসছে কিনা, দেখো তো ক্লিয়ার আসছে কিনা। আড়াই সুজন ক্লিয়ার আসছে। জানবির রহমান একজন দুজন একটু কমেন্ট করতে পারলে ভালো হয়, ক্লিয়ার হলে একটু কমেন্ট করো। আমি কিন্তু ক্লিয়ার পেয়েছি, আমিও এখানে লাইভটা দেখছি, সেখানে আমি একটু ক্লিয়ার পাচ্ছি, আমার একটু আগে ক্লিয়ারটা হয় আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ক্লিয়ার হয়েছে, আমরা শুরু করি। তো আমরা এরপরে আমরা লিখব বুশিং। বুশিং হচ্ছে এই জিনিসগুলো, এটা হচ্ছে বুশিং। বুশিং আবার দুটো থাকে, দুই ধরনের থাকে, প্রাইমারি বুশিং থাকে, সেকেন্ডারি বুশিং থাকে। বুশিংয়ের কাজটা কি? বুশিংয়ের কাজ হচ্ছে এই যে কুণ্ডলীর থেকে যে তারটা আসলো, কুণ্ডলীর থেকে যে কারেন্টটা আসছে, সেই কারেন্টটা এই বুশিংয়ের সাহায্যে যেটা হয় সেটা হচ্ছে তোমার ওই বাইরের যে কারেন্টের লাইন, বিদ্যুতের লাইন। আমি তোমাদেরকে ট্রান্সফর্মার একটা ছবি দেখাচ্ছি, তোমরা একটু দেখো তো ছবিটা। এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবা। আমি একটা বাইরের পিকচার দেখাচ্ছি তোমাদের, এই দেখো, খেয়াল করে দেখো, এই যে একটা ট্রান্সফর্মারের ছবি, এই যে এইগুলো হচ্ছে বুশিং। আমি এখানে যে বুশিং এঁকেছি না, দেখো এইগুলো হচ্ছে বুশিং, এটার সাথে ম্যাচ করে পড়লে তোমাদের সুবিধা হবে। এইগুলো হচ্ছে বুশিং, এইগুলো বুশিং। আর এই যে জিনিসটা, এই যে ঢম তেলের একটা এটা হচ্ছে সেই এই যে কনজারভেটর, এটা হচ্ছে কনজারভেটর। আর বাইরের এই যে এইগুলো এই পাশে আছে, এই পাশে আছে, এগুলো হচ্ছে এই টিউব, এগুলো হচ্ছে টিউব। আর কুণ্ডলী তো ভিতরে আছে, দেখা যাচ্ছে না। আর এইটা হচ্ছে সেই ঢাকনাটা যার মধ্যে দিয়ে তেল ঢালতে হয়। আর এই দেখো বুশিংয়ের ভিতরে এই জায়গায় একটা জিনিস দেখা যাচ্ছে, দেখেছো? এইটা হচ্ছে সেই বুখরোজ রিলে। বুখরোজ রিলে রাস্তাঘাটে তোমরা তো ট্রান্সফরমার দেখেছো, এই যে এরকম এরকম থাকে, এইটার সাহায্যে এই যে থেকে তার এরকম ওই যে কারেন্টের যে আমাদের বৈদ্যুতিক খুঁটিগুলো আছে, এখান থেকে তার সেখানে চলে যায়। এটা হচ্ছে এরকম। এখানে বুশিং দেখো অনেকগুলো আছে, এইদিকে হচ্ছে যে প্রাইমারি বুশিং, সেকেন্ডারি বুশিং একদিকে থাকে। এখানে আমাদের জাস্ট দুটো দেখানো হয়েছে, কিন্তু এখানে লাইন লাইন অনেকগুলো বুশিং থাকবে, এখানেও বুশিং। এটা মূলনীতি দেখানোর জন্য। হ্যাঁ, লেখার টাইম আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, তোমরা জাস্ট পড়ে নাও, খাতায় এটা নোট করে নাও। লেখার সময় তুমি আরেকটু শর্ট করে ফেলবা, কিন্তু নোট করার সময় শর্ট করলে তোমার হয়তো মনে থাকবে না, ঠিক আছে? লোড করার সময় শর্ট করলে মনে থাকবে না, এই জন্য আমি লিখে দিচ্ছি, তুমি পরীক্ষায় যতটুকু পারো তুমি লিখবা, এই হচ্ছে কথা। এই দেখো, এই ছবিটা দেখাতে তোমাদের সুবিধা হয়েছে। এবার আমি এগুলো লেখা শুরু করি, কেমন? আমি যখন পড়াই তখন এরকম আমি নোট করে দিই। এখন তুমি একটু ছোটো করে লিখবা, কোনো সমস্যা নেই, তোমার বুঝতে হবে, বুঝলে পরে তোমার এটা মনে থাকবে। যাই হোক আর কি, এবার আমরা লিখবো বুশিং। বুশিংটা কি? বুশিংটা লিখবো যে প্রাইমারি এবং সেকেন্ডারি কুণ্ডলীকে বাইরের বিদ্যুৎ লাইনের সাথে যুক্ত করা হয় বুশিংয়ের সাহায্যে, বা বুশিং থাকে, এটা লিখবো। প্রাইমারি ও সেকেন্ডারি কুণ্ডলীকে বাইরের বিদ্যুৎ লাইনের সাথে যুক্ত করার জন্য বুশিং থাকে। জাস্ট এতটুকুই। যদি তোমার
সময় না হয়, তাহলে তুমি জাস্ট ওই প্রথমে পার্টগুলো বলে এক লাইন করে লিখে দিতে হবে তোমাকে, যেভাবে হোক এক লাইন করে লিখে দিতে হবে। জাস্ট আমি এই যে এক লাইন লিখে দিলাম, কি লিখলাম, বুশিংয়ের কাজটা কি, বুশিংয়ের কাজটা হচ্ছে প্রাইমারি কুণ্ডলী এবং সেকেন্ডারি কুণ্ডলী কি বাইরের বিদ্যুতের সাথে যুক্ত করার জন্য এই বুশিংটা থাকে। ওকে, তাহলে বুশিং শেষ। এবার আমরা বুশিংয়ের পরে চলে যাব এই কনজারভেটর। কনজারভেটরের কাজটা কি, কনজারভেটর দেখো, কনজারভেটরের ভিতরেও মূলত এই তেল থাকে। হ্যাঁ, এই তেল থাকে। বেসিক্যালি যখন তোমার ট্রান্সফরমারের ভিতরের তেলটা, যখন ট্রান্সফরমার চলে তখন তো টেম্পারেচার বেড়ে যায়, তেল গরম হয়ে যায়। যখন গরম হয়ে যায় তখন তেল তো আয়তনে প্রসারিত হয়। আয়তনে প্রসারিত হয়, এই সময় যদি তেল কোথাও গিয়ে জমা হওয়ার জায়গা না থাকে তাহলে তো ট্রান্সফরমারটা ফেটে যাবে। সেজন্য আয়তনে প্রসারিত হওয়ার ফলে যে তেলের বাড়তি আয়তন সেটা যেন উপরে গিয়ে জমা হয়, এর জন্য কনজারভেটরটা থাকে। ঠিক আছে, তাহলে কি বলবো, যে তাপে প্রসারিত বাড়তি আয়তনের তেল যেন ট্রান্সফরমারের ট্যাঙ্কে ক্ষতি করতে না পারে, বা এই তেল যেন একটা মানে এই তেল জমা হওয়ার জন্য আমরা একটা বাড়তি কনজারভেটর থাকে। এটা আমরা সংক্ষেপে লিখব যে তাপে প্রসারিত বাড়তি আয়তনের তেল জমা হবার জন্য কনজারভেটর থাকে। ব্যাস, এতটুকু। ঠিক আছে, কনজারভেটর থাকে, তুমি তোমার ভাষায় লিখবা, আমি জাস্ট তোমাদের বলে দিচ্ছি। এখন দেখো, তার মানে হলো এটা যে যখন তোমার তেলটা যখন বেশি প্রসারিত হয় উপরে চলে যাচ্ছে। এবার একটা প্রবলেম আছে, যদি তেল উপরে যায় তাহলে এই কনজারভেটর তো ফাঁকা, কনজারভেটরের মধ্যে বাতাস আছে। সাপোজ যদি কনজারভেটরে বাতাস থাকে তাহলে এই বাতাসের চাপে তো তেলটা উপরে উঠতে পারবে না। সেক্ষেত্রে কি হবে, যখন তেলটা উপরে উঠবে তখন তো বাতাস বের করতে হবে। সেই বাতাস বের করে দেওয়ার জন্য এখানে একটা জিনিস থাকে, নাম হচ্ছে ব্রিদার। আমরা ব্রিথিং করি না, ব্রিথ মানে শ্বাস প্রশ্বাস নেওয়া, এটা হচ্ছে ব্রিদার। সেই ব্রিদারের কাজটা আমরা এখন লিখবো, এটা মুছে দিচ্ছি। এখন আমরা লিখবো ব্রিদার মানে যেটা সাহায্যে শ্বাস প্রশ্বাস নেওয়া হয়। এটা লিখবো যে কনজারভেটরের ভিতরের বাতাস বের করে দেওয়ার জন্য। আবার মনে রাখবা, বাতাস প্রবেশও করতে হয় কিভাবে, যখন এটা ঠান্ডা হবে। সাপোজ যখন ঠান্ডা হবে তখন তো তেল আবার সংকুচিত হবে। ঠান্ডা হয়ে যখন তেল সংকুচিত হবে তখন তো এই তেল আবার ভিতর নেমে চলে আসবে। যখন তেল ভিতরে নেমে চলে আসবে তখন তো কনজারভেটর খালি হবে। এখন খালি হতে হলে তো বাইরে থেকে বাতাস না ঢুকলে তো তেল নিচে নামবে না। তাহলে বাতাস যেমন ছাড়তে হবে তেমন বাতাস ঢুকাতেও হবে। এখন বাতাস যদি ব্রিদার দিয়ে ঢুকাও তখন একটা প্রবলেম আছে। বাতাস ছাড়তে গেলে কোনো সমস্যা নেই, কিন্তু বাতাস ঢোকাতে গেলে প্রবলেম। সেটা কি জানো, আমাদের যে বাস্তবে আশপাশে যে বাতাসগুলো থাকে এই বাতাসে কিন্তু জলীয় বাষ্প থাকে। এই বাতাসের সাথে যদি জলীয় বাষ্প ঢুকে যায় এর ভিতরে, তেলের ভিতরে, তাহলে এটা বাস্ট হয়ে যাবে। সেজন্য বাতাস ঢুকানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন জলীয় বাষ্প ঢুকে বাস্ট না হয়। তাহলে এই যে ব্রিদারের মধ্যে একটা যে জিনিস রাখতে হয়, যে জিনিসে বাতাসের জলীয় বাষ্পটা শোষণ করে, এটাকে বলা হয় নিরোধক পদার্থ। নিরোধক পদার্থ কি, কেমিস্ট্রিতে অনেক পদার্থ আছে, যেমন সালফিউরিক অ্যাসিড, এটা একটা নিরোধক পদার্থ। হাইড্রোজেন সালফাইড এটাও কিন্তু নিরোধক হিসেবে কাজ করে। আবার আমরা যে সোডিয়াম ক্লোরাইড খাওয়ার লবণ খাই, নর্মাল খাওয়ার লবণ সোডিয়াম ক্লোরাইড, সেটাও কিন্তু নিরোধক হিসেবে কাজ করে। নিরোধক কি, নিরোধক হচ্ছে সেই পদার্থ যে অন্য বস্তু থেকে পানিকে শোষণ করে নেয়। তো এরকম অনেক নিরোধক আছে। প্রচুর নিরোধকের ভিতর থেকে একটা সুবিধাজনক নিরোধক এখানে রাখা হয়, সেটার নাম হচ্ছে সিলিকন জেল। দেখবা তোমরা যখন বাজার থেকে কোনো ইলেকট্রনিক্স পণ্য কেনো তখন কিন্তু তার ভিতরে সিলিকন জেল দেওয়া থাকে। কেন থাকে জানো, কারণ ওই বক্সটা তো অনেকদিন ধরে থাকে, তাই যেন আর্দ্রতায় ওর ক্ষতি করতে না পারে সেজন্য সিলিকন জেল একটা উত্তম নিরোধক। তাই এই ব্রিদারের মধ্যে কি থাকে, সিলিকন জেল থাকে। সেটা আমরা লিখব যে কনজারভেটরে বাতাস প্রবেশ ও প্রস্থানের জন্য ব্রিদার থাকে। ঠিক আছে, এবার বাতাসের জলীয় বাষ্প যেন, বাইরের জলীয় বাষ্প যেন ভিতরে প্রবেশ করতে না পারে সেজন্য ব্রিদারের ভিতরে সিলিকন জেল রাখা হয়। বাইরের জলীয় বাষ্প যেন ভিতরে প্রবেশ করতে না পারে, বাইরের জলীয় বাষ্প যেন ভিতরে প্রবেশ করতে না পারে সেজন্য ব্রিদারে সিলিকন জেল রাখা হয়।
তোমাকে এভাবে লিখতে হবে, তোমার নাম্বার সবার থেকে ডিফারেন্ট হবে। দাদা যেভাবে নোট করে পড়ায়, দাদা সবগুলো এবার নোট করে পড়ায় আল্লাহর রহমতে। দাদার নোট তো তোমার বইয়ের মতো হবে না, এবং অবশ্যই পার্থক্য সৃষ্টি হবে, আর লিখতে পারবা তুমি পরীক্ষায়। তো আমি তাহলে পড়ে দিই, কনজারভেটরে বাতাস প্রবেশ ও প্রস্থান করার জন্য ব্রিদার থাকে, বাইরের জলে বাষ্প যেন ভিতরে প্রবেশ করতে না পারে সেজন্য ব্রিদারে সিলিকন জেল রাখা হয়। ওকে, এরপরে আমাদের যে প্রধান জিনিসটা বুখরোজ রিলে। বুখরোজ রিলে, বুখরোজ রিলে, এটাকে বলা হয় বুখরোজ রিলে। এই বুখরোজ রিলের কাজটা কি? বুখরোজ রিলেটা হচ্ছে মূলত এর সাথে কিছু সেন্সিটিভ অর্গান দেয়া থাকে। যেমন ধরো সেন্সিটিভ অর্গান বলতে কি বোঝায় ফিজিক্সে, যেমন ধরো চাপ পরিমাপক, চাপ বেশি না কম এটা পরিমাপ করে একটা যন্ত্র, যেমন ব্যারোমিটার টাইপের জিনিস। তারপরে তাপমাত্রা বেশি না কম এটা পরিমাপের যন্ত্র, যেমন থার্মোমিটার টাইপের জিনিস। বা সাউন্ড পরিমাপক বা বিদ্যুতের প্রবাহ পরিমাপক ইত্যাদি ছোটো ছোটো যে যন্ত্রগুলো, এগুলোকে আমরা সেন্সর অর্গান, সেন্সর মেশিন বলে থাকি। অনেকগুলো সেন্সর মেশিনের সাহায্যে এটা যুক্ত করা থাকে। এটা রিড করে যে এই ট্রান্সফরমারের ভিতরে কোনো প্রকার মানে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হচ্ছে কিনা, কোথাও টেম্পারেচার খুব বেশি হাই হয়ে গিয়েছে কিনা, কোথাও তড়িতের ফ্লোটা খুব বেশি হচ্ছে কিনা, কিংবা কোথাও চাপ বেড়ে যাচ্ছে কিনা। চাপ বেড়ে গেলে, টেম্পারেচার বেশি হলে, তড়িতের ফ্লো বেশি হলে তাহলে তো এটা বাস্ট হয়ে যাবে, নষ্ট হবে। এই ধরনের এইগুলো রিড করার জন্য কিছু সেন্সরের সাথে এটা যুক্ত করা থাকে, যেন এই বুখরোজ রিলেটা বুঝতে পারে যে ট্রান্সফরমারটা এখন সমস্যায় পড়ছে। যখনই সেটা বুঝতে পারে তখনই এই বুখরোজ রিলের সাথে ভিতর দিয়ে এই যে তোমার বুশিং আছে না, প্রাইমারি সেকেন্ডারি বুশিং, এই প্রাইমারি এবং সেকেন্ডারি বুশিংও কিন্তু যুক্ত করা থাকে। যখন ট্রান্সফরমার বুঝতে পারে যে কোনো প্রকার ঝামেলা সৃষ্টি হচ্ছে, তখন সে কী করে, এই প্রাইমারি এবং সেকেন্ডারি বুশিংয়ের সাহায্যে বাইরের যে বিদ্যুতের লাইন অর্থাৎ কারেন্টের যে খুঁটি, সেই খুঁটির সাথে এর যে সংযোগ, সেই সংযোগটা বিচ্ছিন্ন করে দেয়। অর্থাৎ এটা একটা সুইচ হিসেবে কাজ করে, সার্কিট ব্রেকার হিসেবে কাজ করে। এটাকে সেফটি সুইচ, সেফটি গার্ড। যদি কোনো প্রকার প্রবলেম সৃষ্টি হয় তাহলে এটা অটো সুইচ ডিসকানেক্ট করে দেয়। ফলে সুইচ যখন ডিসকানেক্ট করে দেয় তখন ট্রান্সফরমারটা আর ধ্বংস হয় না, দুর্ঘটনা ঘটতে পারে না। ঠিক আছে, তাহলে আমরা বলবো যে সেন্সরের সাহায্যে, এটা বলবো যে সেন্সর পদ্ধতির সাহায্যে ট্রান্সফরমারের কোথাও কোনো মানে বিপজ্জনক অবস্থার সৃষ্টি হলে এটি মানে বুখরোজ রিলে অটোমেটিক বাইরের বিদ্যুৎ ব্যবস্থা থেকে ট্রান্সফরমারকে বিচ্ছিন্ন করে এটাকে সেভ করে। ঠিক আছে, লিখবো যে কোথাও কোনো, বেশি কথা না লিখলে অল্প একটু লেখো, কোথাও কোনো ত্রুটি দেখা দিলে, কোথাও কোনো ত্রুটি দেখা দিলে এটা হচ্ছে যে এই মানে বুখরোজ রিলে বাইরের বিদ্যুতের সাথে ট্রান্সফরমারের সংযোগ বিচ্ছিন্ন করে ট্রান্সফরমারকে নিরাপদ রাখে। বাইরের বিদ্যুৎ লাইনের সাথে সংযোগ বিচ্ছিন্ন করে ট্রান্সফরমারকে নিরাপদ রাখে। ব্যাস, ওকে। এই তো ইহাই ট্রান্সফরমার, নিচে একটা দিয়ে দিবা, ইহাই ট্রান্সফরমারের গঠন। বুঝতে পেরেছো? যদি তুমি এভাবে লেখো তোমার নাম্বার আকাশ পাতাল পার্থক্য হবে। তুমি মিলিয়ে দেখতে পারো, অনেক কমার্শিয়াল বই আছে বাজারে, কোনো বইতে তোমার যে কোনো জিনিসই বিজ্ঞানের লেখা তারা সুন্দর করে দেয় না। আশা করি তোমাদের এটা নোট হয়ে গেছে এই কোশ্চেনটা এবং মুখস্থ হয়ে গেছে। তোমরা যারা বিসিএস রিটেন পরীক্ষা দিবা তারা আরেকবার এটা পড়বা, ছবিটা আরেকবার নিজে নিজে প্র্যাকটিস করবা এবং লিখবা, এবং তোমাদের কাছে বইও আছে অনেক, তোমরা সবগুলো বইয়ের সাথে এটা মিলিয়ে দেখবা। বা এগুলো অবশ্যই ফার ডিফারেন্স লিখতে হবে তোমাকে এবং তোমাকে জানতে হবে। আশা করি মুখস্থ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আজকে জাস্ট এইটুকুর জন্য মাঝখানে লাইভটা একটু ইন্টারাপ্ট হয়েছে, একটু প্রবলেম হয়েছে, এটা তোমাদের আমরা সরি, এটা আমাদের হাত না। আর একটা কথা বলি যে লাইভটা যারা দেখলা তারা একটু নিজের টাইমলাইনে একটু শেয়ার করতে পারবা। যদি শেয়ার করো তাহলে দাদার একটু প্রচার হবে, এটা দাদা একটু পরিশ্রম করলো তোমাদের জন্য, এটা একটা প্রতিদান পাবো। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তাহলে সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, বাই।